হাই এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। আজকে আমরা গভর্নর অফ স্টেটস নিয়ে ডিসকাস করব, যার বাংলা হচ্ছে রাজ্যপাল। ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এক্সামের জন্য। আর এই ক্লাসটা অ্যাকচুয়ালি আমার গতকাল করানোর কথা ছিল 14 ফেব, বাট গতকাল আমার একটা কারণে আমি ক্লাসটা করাতে পারিনি। এই জন্য এই ক্লাসটা আজকে করাচ্ছি। আর আজকের শিডিউল অনুযায়ী তোমাদের যেরকম প্রাইম মিনিস্টার অ্যান্ড চিফ মিনিস্টারের ক্লাস করানোর কথা, সেটা কিন্তু আমি এই ক্লাসটার পরেই দিয়ে দেবো। সেই জন্য বলছি যে এই ক্লাসটা ভালো করে দেখো, দেন তারপরে কিন্তু ওই ক্লাস দুটো অবশ্যই দেখে নেবে। আর আগের ক্লাসগুলো যারা এখনও করনি, উপরের আই বাটনে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে রেখো, যাতে রেগুলার নিউ ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। চলো আজকে ক্লাস শুরু করি। গভর্নর অফ স্টেটস, অ্যাকচুয়ালি আমি এটা কাল কেন করাতাম, যে প্রেসিডেন্ট আর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আর গভর্নর একই টাইপসের হয়ে যাচ্ছে জিনিসগুলো, সেই জন্য এটা কালই করাতাম। বাট যাই হোক, কোনো কারণে করাতে পারিনি, আজকে দেখে নাও। আর কালকের প্রেসিডেন্ট যেহেতু তোমরা পড়েছো, সেহেতু তোমাদের বুঝতেও সুবিধা হবে। মানে একদম ইজি, মানে অলমোস্ট সেম। কিছু কিছু জায়গা শুধু ডিফারেন্ট আছে, কিছু কিছু জায়গা আর যে ডিফারেন্সগুলো আছে এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। তো দেখো, এবার প্রথম আমরা দেখব কি, যে গভর্নর কি, তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট। মনে রাখবে, টার্মগুলো ভালো করে খেয়াল রাখবে। কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রেসিডেন্ট যেরকম ছিল, যে নমিনাল এক্সিকিউটিভ হেড, মানে তাকে এক্সিকিউটিভ হেড তো বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি মেন যে আসল ক্ষমতাগুলো সেগুলো কিন্তু প্রাইম মিনিস্টারই ভোগ করছে। তো সেই জন্যই বলা হচ্ছে যে প্রেসিডেন্টের মতোই কিন্তু গভর্নরও নমিনাল এক্সিকিউটিভ হেড। টার্মটা ভালো করে ফলো করবে। এবার দেখো, এখানে আরেকটা জিনিস, প্রেসিডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। মানে যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্টের যে পোস্ট, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে ঠিক সেই পোস্টটাকে গভর্নর বলা হচ্ছে। অ্যাকচুয়ালি যারা ফার্স্ট টাইম পড়ছো, এটা আমি তাদের জন্যই বলছি, বাকি তো সবাই এটা জানোই। তো প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম ব্যাপার না, কিন্তু এই গভর্নরের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্স, যে গভর্নর কিন্তু একজন এজেন্ট হিসেবে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্টের। এই জায়গাটা ভালো করে ফলো করো, যে এটা কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল না। গভর্নর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একজন এজেন্ট হিসেবেও কাজ করে। সো এই জিনিসটাকে ফলো করবে, কজ এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার দেখো, আমরা নেক্সট দেখব যে এবার সেম সেম ব্যাপার, টার্ম অফ অফিস, অ্যাপয়েন্টমেন্ট, তারপরে কি কি কোয়ালিফিকেশান লাগে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক সেরকমই এবার গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট, এখানেও হচ্ছে মেজর ডিফারেন্স প্রেসিডেন্টের থেকে। আমি বলেছিলাম কি প্রেসিডেন্ট গভর্নর একই রকম, বাট হ্যাঁ, কিছু কিছু জায়গায় মেজর মেজর ডিফারেন্স আছে, যেগুলো আমাদের জানতে হবে। দেখো, প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হতো, প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হতো, এখানে আমি ফার্স্টে গভর্নরটা বলে দিচ্ছি, যাতে তোমাদের ওটার সাথে কম্পেয়ার করতে সুবিধা হয়। গভর্নর ইজ নাইদার ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, নট ইনডিরেক্টলি ইলেক্টেড বাই আ স্পেশালি কনস্টিটিউটেড ইলেকটোরাল কলেজ, অ্যাজ ইজ দ্য কেস উইথ দ্য প্রেসিডেন্ট। মানে কি, প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হতো, ইনডিরেক্টলি ইলেকশন হতো, পিপলদের দ্বারা ইনডিরেক্ট ইলেকশন হতো। কিন্তু গভর্নরের ক্ষেত্রে কিন্তু ডিরেক্টলি ইলেকশনও হয় না, ইনডিরেক্টলি ইলেকশনও হয় না। সো তাহলে কি করে ইলেক্ট হচ্ছে গভর্নর, তাহলে কি করে নির্বাচিত হচ্ছে, সেটা আমাদের জানতে হবে। সো এই জায়গা, মানে প্রেসিডেন্ট আর গভর্নরের মধ্যে এটা একটা মেজর ডিফারেন্স, যে প্রেসিডেন্টকে কিন্তু ইনডিরেক্টলি ইলেক্ট করা হয়, কিন্তু গভর্নরের ক্ষেত্রে কোনোভাবেই ইলেক্ট হয় না, মানে ডিরেক্টলিও না, ইনডিরেক্টলিও না। গভর্নরকে কিন্তু অ্যাপয়েন্ট করে, যেটা মানে এটা রিজনটা এবার আমরা দেখব, যে গভর্নরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে বাই ওয়ারেন্ট আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল। সো এটা ভালো করে ফলো রাখবে, মানে তোমাদের কোশ্চেন কিন্তু এরকম দিয়ে দিতে পারে, গভর্নরকে কে হচ্ছে, মানে গভর্নরের ক্ষেত্রে কোন ইলেকশন হচ্ছে। তো গভর্নরের ক্ষেত্রে কোনো মানে ডিরেক্টলি ইলেকশনও হয় না, ইনডিরেক্টলিও না। তো সেক্ষেত্রে কে তাকে অ্যাপয়েন্ট করছে, প্রেসিডেন্ট। জায়গা ডিফারেন্সগুলো ভালো করে খেয়াল রাখবে, আর যেগুলো মানে সিমিলারিটি আছে সেগুলো তো মনে রাখা ইজি। এবার দেখো, কোয়ালিফিকেশান প্রেসিডেন্টের ক্ষেত্রেও যা, গভর্নরের ক্ষেত্রেও তাই, শুধু একটা জায়গায় একটু ডিফারেন্স আছে, সেটা আমি বলে দেবো। তো এখানে কোয়ালিফিকেশান কি, মানে একজন পার্সন গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট হবে কখন, মানে তার কোয়ালিফিকেশান কি থাকতে হবে, তাকে ভারতের সিটিজেন হতে হবে অবশ্যই, এবং সেই সাথে সাথে হি শুড হ্যাভ কমপ্লিটেড দ্য এজ অফ 35 ইয়ার্স, তাকে 35 বছর বয়স হতে হবে। সো এইগুলো ভালো করে খেয়াল রাখবে, প্রেসিডেন্ট, গভর্নর 35 বছর বয়স, তাদের বয়সের যোগ্যতা থাকতে হবে। এবং গভর্নরের সেই সাথে সাথে আরেকটা ব্যাপার কি, দেখো যেটা আমি এক্সট্রা লিখে দিয়েছি, যে অ্যাডিশনালি টু কনভেনশন, কনভেনশন মানে তো জানো প্রথা, মানে অ্যাকচুয়ালি প্রথার কথা বলা হচ্ছে, যে এটা হতেই হবে এমন কোনো ব্যাপার না, বাট জেনারেলি এটাই হয়, মানে এই প্রথাটাকেই মেনে চলে। মানে আমাদের বাস্তব জীবনেও, মানে
ডেলি চলার পথে আমরা অনেক কিছুই প্রথা অনুযায়ী সেই জিনিসগুলোই মেনে চলছি, সেটার রিজন বা সেটা না করলেও হবে, বাট আমরা সেই জিনিসগুলো মেনে চলছি। সো সেটাই সেরকমই একটা ব্যাপার হয় এখানে, যে জেনারেলি দুটো কনভেনশন কিন্তু এখানে ডেভেলপ হয়েছে এই সম্পর্কে। সেগুলো কি কি এবার আমরা দেখব। যে হি শুড বি অ্যান আউটসাইডার, আউটসাইডার মানে বাইরের, বাইরের মানে গভর্নর হয় স্টেটের, তো স্টেটের বাইরের পার্সন হতে হবে। প্রথম কথা, তাকে তো ভারতীয় তো হতে হবে, কিন্তু যে স্টেটের গভর্নর নিযুক্ত হবে সেই স্টেটের না, তার বাইরের। দেখো, এটা কিন্তু কোনো আইন নেই যে এটা হতেই হবে। কিছু কিছু এমনও কেস হয়েছে এখনো পর্যন্ত যেখানে কিন্তু এই কনভেনশনগুলো ফলো হয়নি, বাট যেটা বললাম যে কনভেনশন এটা জাস্ট একটা প্রথা, মানে এরকমই জেনারেলি হয় যে যে গভর্নর হচ্ছে স্টেটের সে কিন্তু আউটসাইডার। এবং এই আউটসাইডার হওয়ার কারণ কি, মানে সে সেই স্টেটের নয়, তার রিজন হচ্ছে সে যেখানে অ্যাপয়েন্ট হচ্ছে সেখানকার যাতে লোকাল স্থানীয় রাজনীতি, লোকাল পলিটিক্স থেকে সে যাতে মুক্ত থাকে, মানে তা লোকাল পলিটিক্সের কোনো এফেক্ট তার ওপর না হয়, মানে তার সমস্ত যে ডিউটি, তার সমস্ত ডিসিশনের ওপর তার কোনো এফেক্ট যাতে না পড়ে, সেটাই এখানে বলা হচ্ছে। এবার নেক্সট আর একটা কী কনভেনশন আছে, যখন গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয় তখন the president is required to consult the chief minister of the state concerned। যে স্টেটের গভর্নর হিসেবে নিযুক্ত করা হচ্ছে সেই স্টেটের মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু প্রেসিডেন্ট কনসাল্ট করে। সো এইটাও একটা কনভেনশন হিসেবে কনসাল্ট করতেই হবে এমন কোনো কথা নেই, বাট হ্যাঁ এটা জেনারেলি করে, বাট সাম কেসেস এরকম এর ব্যতিক্রমও দেখা গেছে। সো এই জিনিসগুলো ভালো করে জাস্ট জেনে রাখা দরকার। পলিটি যখন পড়ছো, পুরো কনস্টিটিউশনের সমস্ত জিনিস পড়ছো, তো সিস্টেমের এগুলো বেসিক জিনিস, এগুলো জেনে রাখা আমার মনে হয় খুবই দরকার তোমাদের। এক্সামে আসুক না আসুক জেনে রাখা ভালো। এবার দেখো, গভর্নরের যে ওথ, শপথ বাক্য পাঠ করানো, প্রত্যেকটা কনস্টিটিউশনাল যে বডি সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো জেনে রাখবে। গভর্নরকে শপথ বাক্য পাঠ করায় কে? তাকে শপথ বাক্য পাঠ করায় সে যে রাজ্যের গভর্নর, সেই রাজ্যের যে হাইকোর্ট, হাইকোর্টের যে চিফ জাস্টিস তিনি। সো এটা মনে রাখবে। আর যদি তিনি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে সেই হাইকোর্টের যে সিনিয়র মোস্ট জাজ, সেই সিনিয়র মোস্ট জাজই কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করায়। এই কে শপথ বাক্য পাঠ করায়, তার অ্যাবসেন্সে কে পাঠ করায় সেটাও জেনে রাখো। আর হচ্ছে এরপরে দেখবো আমরা, এক মিনিট, হ্যাঁ, টার্ম অফ গভর্নরস অফিস। গভর্নরের অফিসের মানে যে কার্যকালটাও জানা, মানে এক্সামে আসে। আর এখানে মজার ব্যাপার কি, এখানে আমি বলছি পরপর, তাহলে তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে। গভর্নরের ক্ষেত্রে গভর্নর হোল্ডস অফিস ফর আ টার্ম অফ 5 years ফ্রম দ্য ডেট অন হুইচ হি এন্টার্স আপন হিজ অফিস। সে যেদিন অফিসে অ্যাপয়েন্টেড হলো, মানে জয়েন হলো, তার থেকে সে 5 বছরের তার টার্ম আছে। কিন্তু এই যে 5 বছরের টার্ম, সে যে পুরো 5 বছরই পাবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যতক্ষণ চাইবে ততক্ষণ মানে প্রেসিডেন্টের মনের উপর ডিপেন্ড করছে যে সে তাকে রাখবে কি না। ওকে, হি ক্যান রিজাইন। আর এছাড়া মানে যে গভর্নর সে কিন্তু যে কোনো মুহূর্তে, মানে সে নিশ্চয়ই তাকে জোর করে গভর্নর করা হচ্ছে না, সো সে যে কোনো মুহূর্তে কিন্তু রিজাইন করতে পারে। আর রেজিগনেশন লেটার কাকে দেবে? প্রেসিডেন্টকে দেবে। ওকে, এরপর আমরা দেখব কি, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ গভর্নর। দেখো, এখানে প্রেসিডেন্টের ক্ষেত্রেও এই পাওয়ার্সগুলো তো ছিলই, এক্সট্রা আরও কিছু পাওয়ার্স ছিল যেগুলো গভর্নরের ক্ষেত্রে থাকে না। সো প্রেসিডেন্টের ক্ষেত্রে ছিল এবং গভর্নরের ক্ষেত্রেও ছিল এই পাওয়ার্সগুলো সেম, যে এক্সিকিউটিভ পাওয়ার, লেজিসলেটিভ পাওয়ার, ফাইন্যান্সিয়াল পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার। এই 4টে পাওয়ার কিন্তু সেম গভর্নরের ক্ষেত্রেও আছে, প্রেসিডেন্টের ক্ষেত্রেও আছে। তাহলে কোনগুলো নেই সেটাও দেখে নাও। যে হি হ্যাজ, মানে হি অর শি হ্যাজ, সো যে গভর্নর থাকবে তার কোনো ডিপ্লোম্যাটিক, মিলিটারি অর এমার্জেন্সি পাওয়ার থাকবে না, যেটা প্রেসিডেন্টের ছিল। সো এই পাওয়ারগুলো তার থাকবে না, বাট ওই আগে যেগুলো বললাম ওই পাওয়ারগুলো কিন্তু আছে। এবার ওই পাওয়ার সম্পর্কে না অনেক বিস্তারিত, মানে ওই এক একটা পাওয়ারের আন্ডারে সে কি কি করতে পারছে সেইগুলো তোমরা জাস্ট বই দেখে নেবে, মানে জাস্ট একবার রিডিং দিয়ে নেবে, তাতেই এনাফ। ওটা আর আমি এখানে বলে টাইম নষ্ট করাচ্ছি না তোমাদের, ওটা জাস্ট তোমরা বইতে একবার দেখে নেবে। ওখানে প্রচুর পয়েন্ট আছে, জাস্ট একবার শুধু চোখ বুলিয়ে নেবে জিনিসটায়। ওকে, এরপর আমরা দেখব কি, যে প্রেসিডেন্টের যেরকম আমরা ভেটো পাওয়ার দেখেছিলাম ঠিক সেরকমই গভর্নরের ক্ষেত্রে ভেটো পাওয়ার।
এইবার এখানে আমি দুটো জিনিস আলাদাভাবে একটু বলছি যে যখন এক মিনিট, মানে অর্ডিনারি বিল, যে অর্ডিনারি বিলের ক্ষেত্রে গভর্নরের ভেটো পাওয়ার কি, প্রেসিডেন্টের ক্ষেত্রে আমি কি ভেটো পাওয়ার তো বলেই দিয়েছিলাম। এবার আমি গভর্নরের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে প্রেসিডেন্টের সাথে, সেইটা বলবো। প্রেসিডেন্টের ক্ষেত্রে কি কি ছিল, সেই মানে যে সমস্ত ভেটো পাওয়ার ছিল সেগুলো সব কটাই আছে, তার সাথে গভর্নরের ক্ষেত্রে একটা এক্সট্রা আছে, সেই জিনিসটা তোমরা দেখে নাও। প্রথম কথা, আচ্ছা এটা কিন্তু আমি অর্ডিনারি বিলের ক্ষেত্রে, মানে অর্ডিনারি বিল যখন কোনো সভায় পাশ হয়ে আসছে মানে গভর্নরের কাছে, সেক্ষেত্রের কথা বলছি, ঠিক আছে। আর মানি বিলের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা একটু ডিফারেন্ট আছে, সো সেইটাও জেনে রাখবে, কোশ্চেন ওরকমভাবে দিয়ে দিতে পারে। সো অর্ডিনারি বিলের ক্ষেত্রে কি হয়, যে কোনো বিল যখন পাস হচ্ছে, সেই বিলটা পাস হয়ে যখন আসছে, সেক্ষেত্রে কি হয় যে গভর্নর হি মে গিভ হিজ অ্যাসেন্ট টু দ্য বিল, সরি এখানে ডবল টাইপিং হয়ে গেছে, টু দ্য বিল দেন বিকামস অ্যান অ্যাক্ট, সে তার অ্যাসেন্ট দিয়ে দিচ্ছে বিলটাকে এবং তার ফলে সেটা একটা অ্যাক্ট হিসেবে পরিণত হচ্ছে। এক তো এটা হতে পারে, এটা একটা পাওয়ার। দুই, হতে পারে যে সে বিলে অ্যাসেন্ট দিল না, সরি এখানেও ডবল টাইপিং, সো বিলে অ্যাসেন্ট দিল না এবং সেক্ষেত্রে সেই বিল ওখানেই কিন্তু এন্ড, মানে সেটা আর অ্যাক্টে পরিণত হবে না, তার অ্যাসেন্ট খুবই প্রয়োজনীয়। ওকে, এছাড়া আর একটা হতে পারে কি, আমি কিন্তু এটা প্রেসিডেন্টের কথা বলছি, গভর্নরের ক্ষেত্রেও এই সেম জিনিস রয়েছে, বাট আমি ওটা দিয়ে কম্পেয়ার করিয়ে তোমাদের পড়াচ্ছি যাতে মনে রাখতে সুবিধা হয়, একটা জায়গা পড়লে সব জায়গা মনে থাকবে। তো প্রেসিডেন্টের ক্ষেত্রে কি আর একটা কী হয়, যে সে সেই বিলটাকে যে হাউস বা হাউসের থেকে এসেছে সেখানে মানে পুনরায় রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারে। দেখো এই টার্মটা ফলো করো, রিকনসিডারেশনের জন্য কিন্তু পাঠাতে পারে, এবং সেই হাউসে যদি ওই বিলটা আবারও পাস হয়ে যায়, কোনো অ্যামেন্ডমেন্ট করে হোক আর না করে হোক, যদি আবারও পাস হয়ে যায় এবং আবারও সেই প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, প্রেসিডেন্ট কিন্তু বাধ্য ওই বিলে তার অ্যাসেন্ট দিতে। ওকে, তাহলে এবার এই যে জিনিসগুলো বললাম, আমি যেখানে যেখানে প্রেসিডেন্ট কথাটা ইউজ করলাম সেখানে সেখানে গভর্নর কথাটা ইউজ করো তোমরা, ব্যাস সেম ব্যাপার একদম। এবার হ্যাঁ, এই যে জিনিসগুলো অর্ডিনারি বিল, সরি হ্যাঁ অর্ডিনারি বিলের ক্ষেত্রে আমি বলছি, মানি বিলের ক্ষেত্রে আলাদা। এবার দেখো গভর্নরের ক্ষেত্রে শুধু এই তিনটে তো প্রেসিডেন্টের ক্ষেত্রেও আছে, গভর্নরের ক্ষেত্রেও আছে, এছাড়া শুধু এই একটাই এক্সট্রা আছে গভর্নরের ক্ষেত্রে, যে সে ওই বিলটা কিন্তু রেখে দিতে পারে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য। এই একটাই ডিফারেন্স রয়েছে দুজনের ভেটো পাওয়ারের মধ্যে। প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরের ক্ষেত্রে এই তিনটে তো রয়েইছে, এবং গভর্নরের ক্ষেত্রে শুধু একটাই ডিফারেন্স আছে, যে প্রেসিডেন্টের কনসিডারেশনের জন্য সে কিন্তু বিলটাকে রেখেও দিতে পারে। ঠিক আছে, এইটা ভালো করে ফলো করো। এবার আমরা দেখব কি, যে তার সরি একটা স্লাইড আমার মিস হয়ে গেছে, টাইপ করা হয়নি, আমি এখানেই বলে দিচ্ছি তোমাদের। এটা আমরা কি বললাম, যে অর্ডিনারি বিল। এবার যদি আমাদেরকে মানি বিল বলা হয়, মানি বিলের ক্ষেত্রে কি হবে, মানি বিলের ক্ষেত্রে হচ্ছে এখানে তোমার মানি বিলের ক্ষেত্রে একটা হয় যে সে যখন তার কাছে আসছে বিলটা, মানি বিলটা পাস হয়ে, প্রেসিডেন্টের ক্ষেত্রে হচ্ছে সেটা অ্যাসেন্ট, মানে তিনি সেই বিলটাকে অ্যাসেন্ট দেবেন এবং তার ফলে সেই বিলটা একটা অ্যাক্ট হিসেবে পরিণত হবে, এবং যেটা গভর্নরের ক্ষেত্রেও সেম, এই প্রথমটা সেম। তারপরে হচ্ছে আরেকটা হতে পারে উইথহোল্ড, মানে সে কোনো অ্যাসেন্ট দিল না, তাহলে সেক্ষেত্রে সেই বিলটা ওখানেই শেষ, সেটা কোনো অ্যাক্টে পরিণত হলো না, এটা একটা হতে পারে, রাইট। আর এছাড়া আর একটা মানে এই দুটো জিনিস হচ্ছে তোমার হচ্ছে মানে মানি বিলের ক্ষেত্রে, এবং এছাড়া আর একটা জিনিস সে কিন্তু রিটার্ন করতে পারে না, মানে এই যে জিনিসটা, এটা কিন্তু দুজনের, মানে গভর্নরের ক্ষেত্রেও সেম ব্যাপার অ্যান্ড প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেম ব্যাপার। মানি বিলের ক্ষেত্রে কিন্তু এটাকে রিটার্ন করা যায় না কোনো হাউসে, যে সেটা তুমি রিকনসিডারেশনের জন্য রিটার্ন করবে, সেটা কিন্তু করা যাবে না। এই একটাই ডিফারেন্স রয়েছে, আর কিচ্ছু না, শুধু মনে রাখবে যে এই একটাই ডিফারেন্স রয়েছে। আর এছাড়া আর একটা জিনিস, যে এই যেরকম গভর্নরের ক্ষেত্রে এক্সট্রা, এটা যেরকম আমি বললাম যে অর্ডিনারি বিলের ক্ষেত্রেও যেরকম এক্সট্রা এই পয়েন্টটা রয়েছে, গভর্নরের ক্ষেত্রে মানি বিলের ক্ষেত্রেও এই ভেটো পাওয়ারটা এক্সট্রা, এবং যেটা মানি বিল অর্ডিনারি বিল দুটোর ক্ষেত্রেই রয়েছে। শুধু মনে রাখবে অর্ডিনারি বিল আর মানি বিলের ক্ষেত্রে ডিফারেন্স
শুধু এটাই যে এইটা করা যাবে না মানি বিলের ক্ষেত্রে, যে সে রিটার্ন করতে পারবে না বিলটাকে সেই হাউসে হচ্ছে রিকনসিডার করার জন্য। সো এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে। কারোর আশা করি কোনো ডাউট নেই, মানে আমি খুব ইজিভাবে বুঝিয়েছি আমার মনে হয়। সো তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কোশ্চেন করো, তাহলে আমি বলে দেবো। সো এবার আমরা দেখব কি যে গভর্নর রিলেটেড, দেখো এখানে পাওয়ারস তো মেন বেসিক যে জিনিসগুলো সেগুলো তো বলেই দিলাম। এছাড়া আমাদের জেনে রাখা দরকার, আমি আর্টিকেলের ওপর টোটালি একটা আলাদা ক্লাস করাবো, বাট আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি যে টপিকটা পড়ছি সেই টপিক রিলেটেড যে সমস্ত আর্টিকেল ইম্পর্টেন্ট। সো গভর্নর রিলেটেড যে আর্টিকেলগুলো আছে, 153 নম্বর আর্টিকেলে বলছে স্টেটের যে গভর্নর থাকতে হবে সেটা। 154 নম্বর আর্টিকেল এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট। 155 নম্বর আর্টিকেলে কি বলছে, গভর্নরের যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে সেই সম্পর্কে বলা আছে। 156 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে গভর্নরের যে অফিসের টার্ম, মানে যে কার্যকাল, সেই সম্পর্কে বলা আছে। যে মানে অ্যাকচুয়ালি গভর্নরের কোনো মানে ফিক্সড টার্ম নেই, কোনো ফিক্সড টার্ম নেই, সেটাই অ্যাকচুয়ালি এর মধ্যে বলা আছে। এরপর দেখব আমরা আর্টিকেল 157 কি বলছে, কোয়ালিফিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ গভর্নর। রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্টেড হতে গেলে যে কোয়ালিফিকেশন থাকতে হবে, যেটা বললাম 35 বছর বয়স আর ভারতের নাগরিক হতে হবে, আর সেই সাথে সাথে যে প্রথাগুলো জেনারেলি ফলো হয় সেই কথাটাও বললাম যে আউটসাইডার হতে হবে। সো এই জিনিসগুলো ফলো করবে। আর এছাড়া হচ্ছে আর্টিকেল 159-এ কি বলছে, ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য গভর্নর। গভর্নরকে যে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে সেই সম্পর্কে যা বলা হয়েছে সেটা কিন্তু আর্টিকেল 159-এ বলা হয়েছে। আর কে পাঠ করাচ্ছে গভর্নরকে শপথ বাক্য, যে রাজ্যের গভর্নর সে নিযুক্ত হবে, মানে হচ্ছে সেই রাজ্যেরই যে হাইকোর্টের চিফ জাস্টিস সে। আর যদি হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কে করছে, যে সিনিয়র মোস্ট জাজ অফ দ্যাট কোর্ট। এরপর আমরা দেখব 161 নম্বর আর্টিকেলে পাওয়ার অফ দ্য গভর্নর টু গ্র্যান্ট পার্ডনস অ্যান্ড আদার্স। প্রেসিডেন্টের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, ঠিক সেরকমই এখানে গভর্নরের ক্ষেত্রেও তার কিন্তু এই ক্ষমতাটা রয়েছে, টু গ্র্যান্ট পার্ডনস। এবার দেখব 163 নম্বর আর্টিকেলে কি বলছে, কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নর। এটা কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রেও দেখেছিলাম, ঠিক সেরকমই এখানেও সেম ব্যাপার, শুধু কাউন্সিল অফ মিনিস্টার্স টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নর, আর্টিকেলটা ডিফারেন্ট। 163। ওকে, এবার আমরা দেখব 165 নাম্বার আর্টিকেল অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেট। এবার তোমাদেরকে একটা কমেন্ট সেকশনে তোমরা আমাকে অ্যান্সার দেবে, আমি যেহেতু পড়িয়ে দিয়েছি প্রেসিডেন্ট আমি ওখান থেকে ওই জন্য ধরছি যে অ্যাটর্নি জেনারেল কত নাম্বার আর্টিকেলে বলা আছে। তোমরা আমাকে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অ্যাটর্নি জেনারেল কত নাম্বার আর্টিকেলে বলা আছে, আর প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কত নাম্বার আর্টিকেলে বলা আছে। এই দুটো কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি পড়িয়ে দিয়েছি, সো তোমাদের না পারার কোনো রিজনই নেই। এরপর দেখো যে 213 নাম্বার আর্টিকেলে কি বলছে, যে এই যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে গভর্নরের সেইটা। আচ্ছা, আরও একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে দেবে যে প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কত নাম্বার আর্টিকেলে আছে, এটাও আমাকে বলবে। কজ আমি তোমাদেরকে একটা ট্রিক বলে দিয়েছিলাম আগে থেকেই, সো তোমরা আশা করি সেই ট্রিকটা ফলো আছে, মানে মনে আছে তোমাদের। সো সেইটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে কটা, 3খানা কোশ্চেন দিলাম, অ্যাটর্নি জেনারেল, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, আর হচ্ছে যেটা অর্ডিন্যান্স জারি করার যে প্রেসিডেন্টের ক্ষমতা সেইটা। এরপর দেখো 217 নাম্বার আর্টিকেলে কি বলছে, গভর্নর বিইং কনসাল্টেড বাই দ্য প্রেসিডেন্ট ইন দ্য ম্যাটার অফ অ্যাপয়েন্টমেন্টস অফ, মানে হাইকোর্টে যে জাজ অ্যাপয়েন্ট করা হয় সেই ম্যাটারে প্রেসিডেন্টের সাথে প্রেসিডেন্ট আর গভর্নরের যে কনসাল্ট হবে সেইটা। আর 233 নম্বর আর্টিকেলে কি বলছে, অ্যাপয়েন্টমেন্ট অফ ডিস্ট্রিক্ট জাজেস বাই দ্য গভর্নর। গভর্নর যে ডিস্ট্রিক্ট জাজদের অ্যাপয়েন্ট করবে সেই সম্পর্কে বলা আছে। সো ফ্রেন্ডস, এই এত পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। এবার দেখো আমি এই পরের স্লাইডে এই জিনিসটা অনেকে তোমরা হয়তো কমিউনিটি পোস্ট ফলো করছো না, ওই জন্য আমি একবার এখানে আমি দিয়ে দিয়েছি যে কবের কোন শিডিউল অনুযায়ী কী কী ক্লাস করানোর কথা। আমাদের এটা এর আগে, মানে এই যে 13 তারিখ থেকে শুরু হলো তার আগেই অলরেডি আমি 3টে না 4টে ক্লাস করানো হয়ে গিয়েছিলো, যেগুলো আগের ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল। সো ওই জন্য ওটা এখানে আমি রাখিনি, আলাদাভাবে লিখিনি। তো ওই ক্লাসগুলো আর এছাড়াও আমাদের এই 13 তারিখে এই ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ফান্ডামেন্টাল ডিউটি করানো হয়ে গেছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট করানো হয়ে গেছে, আর আজকে গভর্নরটা করালাম, এটা কালকে করানোর কথা ছিল যেটা আজকে করানো হলো। সো এই 3টে হয়ে গেল। আর আজকের যে প্রাইম মিনিস্টার অ্যান্ড চিফ মিনিস্টার করানোর কথা সেটা আমি একটু পরে ভিডিও দিয়ে দিচ্ছি, তাহলে এইগুলো হয়ে যাবে। তাহলে নেক্সট
কালকে কি থাকবে, যে পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। সো ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো, তোমাদের এক্সামের জন্য কিন্তু প্রচুর হেল্প হবে, আমি বারবার বলছি। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রেখো, যাতে রেগুলার এরকম নিউ ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। চলো, আর এই ভিডিওটা কিন্তু লাইক শেয়ার করে দিও ফ্রেন্ডসের সাথে। আর বারবার বলছি যে তোমরা লাইক করো প্লিজ ভিডিওগুলো, তার কারণ তোমরা যদি লাইক করো, আমারও মনে হয় যে যেটা আমি পড়াচ্ছি, আমার এত যে কষ্ট করছি সেটা সার্থক হচ্ছে। সো সেই জন্যই বারবার বলি যে ভিডিওগুলো প্লিজ লাইক করে দিও। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই।